আসসালামু আলাইকুম। স্টুডেন্ট সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা এইচএসসি ২০২৫ এর ইংলিশ ফার্স্ট পেপারের ৪ টি বোর্ডের উইদাউট ক্লু সলভ করব। প্রতিটি প্যাসেজ ডিপলি বুঝে আমরা আনসার করার চেষ্টা করব। সুতরাং একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। তাহলে সবগুলো উইদাউট ক্লু তোমরা খুব ইজিলি আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথমেই আছে ঢাকা বোর্ড ২০২৫। এটি মূলত এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে একটি প্যাসেজ। তো আমরা প্যাসেজটি স্টার্ট করি। দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ। তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং অর্থাৎ পৃথিবীতে প্রডিউস হচ্ছে মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ। ডোমেস্টিক রাবিশ মানে হচ্ছে গৃহস্থালির আবর্জনা। তার মানে পৃথিবীতে প্রতিদিনই এরকম মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ বা গৃহস্থালির আবর্জনা প্রডিউস হচ্ছে। এবং এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ ইয়ার, প্রতি বছর এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টও তৈরি হচ্ছে, অর্থাৎ শিল্প কারখানার যে ওয়েস্ট। তো আমাদের এখানে একটি গ্যাপ আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এখন এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা কি ধরনের, শিল্প কারখানার যে আবর্জনা বা ওয়েস্ট সেটা আসলে কি ধরনের, সেই ধরনের একটা অ্যাডজেক্টিভ আমাদের এখানে বসাতে হবে। অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এই কথাটাকে মডিফাই করবে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কেমন? আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা যেকোনো শিল্প কারখানার বস্ত্র এটা কিন্তু সবসময় হার্মফুল হয় অথবা পয়জনাস মানে বিষাক্ত হয়। তাহলে আমরা এখানে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারি। প্রথমত হার্মফুল মানে ক্ষতিকর, অথবা পয়জনাস মানে বিষাক্ত। তাহলে আমাদের এখানে আনসার হতে পারে হার্মফুল অর পয়জনাস, ক্ষতিকর অথবা বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। তার মানে প্রথম সেন্টেন্সটা আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে প্রতি বছর মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ অর্থাৎ গৃহস্থালির ময়লা আবর্জনা এবং ইন্ডাস্ট্রির ময়লা আবর্জনা প্রতি বছর এই প্রচুর পরিমাণে প্রডিউস হচ্ছে। ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট, এবং এই যে প্রচুর পরিমাণে আবর্জনা প্রডিউস হচ্ছে এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে টু ফাইন্ড ড্যাশ লোকেশনস, টু ড্যাশ রিড অফ অল দিস রিফিউজ। এই যে প্রচুর পরিমাণে আবর্জনা তৈরি হচ্ছে এগুলোর জন্য লোকেশনস খুঁজে বের করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এগুলো কোথায় রাখা হবে সেই লোকেশন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানেও লোকেশনস এটা নাউন, এর পূর্বে অ্যাডজেক্টিভ দিতে হবে। কোন ধরনের লোকেশন, কেমন লোকেশন আমরা খুঁজতেছি? আমরা অবশ্যই কোনো সুইটেবল লোকেশন খুঁজছি এই ওয়েস্ট গুলাকে রাখার জন্য। তাহলে আমাদের এখানে ওয়ার্ডটা হবে আসলে সুইটেবল। উপযুক্ত লোকেশন আমরা খুঁজছি কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না, বা সেটা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং সেটা আমরা কেন খুঁজতেছি? টু ড্যাশ রিড অফ অল দিস রিফিউজ, এই আবর্জনাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এটা অবশ্যই একটা ফ্রেজ, গেট রিড অফ। গেট রিড অফ এর অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। অর্থাৎ এই যে প্রচুর পরিমাণে ওয়েস্ট, এই ওয়েস্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সুইটেবল লোকেশন খুঁজে পাচ্ছি না। দ্য ডাম্পিং অফ ড্যাশ কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি ইমপ্যাক্টস দ্য এনভায়রনমেন্ট। তো ডাম্পিং শব্দের অর্থ হচ্ছে ফেলে রাখা বা ফেলে দেয়া। এই যে আমরা এই প্রচুর পরিমাণে ওয়েস্ট এগুলো যে আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি, এর ফলে কি হচ্ছে? পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তো সেই কথাটাই বলছে, দ্য ডাম্পিং অফ ড্যাশ কাইন্ডস অফ ওয়েস্ট। ড্যাশ এখানে কি হবে? দিস কাইন্ডস অফ ওয়েস্ট। এই যে একটু আগে যে ধরনের ওয়েস্টের কথা বলা হলো, সেজন্য এখানে দিস বসবে। আগে যেগুলোর কথা বলা হয়েছে সেগুলোর কথা, যেমন ডোমেস্টিক রাবিশ, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এই সবগুলোকে একসাথে আমরা বলতে পারি দিস কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। এটা পরিবেশকে কি করছে? অবশ্যই পরিবেশকে দূষিত করছে। তাহলে আমাদের এখানে ওয়ার্ড হবে পলিউটিং, মানে পরিবেশকে দূষিত করছে। উই নো দ্যাট এয়ার ইজ অ্যান ভ্যাস্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এটা খুবই সহজ, আমরা সবাই জানি এয়ার বাতাস হচ্ছে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে গুরুত্বপূর্ণ উপাদান, গুরুত্বপূর্ণ ইংরেজি হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে গুরুত্বপূর্ণ ইংরেজি হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানি যে এয়ার হচ্ছে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান।
বাট দ্য এয়ার ইজ পলিউটেড বাই ড্যাশ। কিন্তু এই এয়ারটা দূষিত হচ্ছে, পলিউটেড হচ্ছে। কিসের মাধ্যমে দূষিত হচ্ছে? কোনো একটা নাউন আমাদের দিতে হবে। তো আমরা জানি এয়ার কিসের মাধ্যমে দূষিত হয়? স্মোকের মাধ্যমে, ধোঁয়ার মাধ্যমে। বিভিন্ন ধরনের স্মোক দ্বারা এয়ার দূষিত হয়। তাহলে বাট এয়ার ইজ পলিউটেড বাই স্মোক। ওয়াটার, অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। এতক্ষণ এয়ার সম্পর্কে বলেছে, এখন আবার ওয়াটার সম্পর্কে বলা হচ্ছে। ওয়াটার যেটা হচ্ছে অ্যানাদার ভাইটাল এলিমেন্ট, পরিবেশের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, ইজ পলিউটেড, এটাও পলিউটেড হচ্ছে বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা দ্বারা। ইফ উই ওয়ান্ট টু লিভ আ ড্যাশ লাইফ উই শুড প্রিভেন্ট দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট। যদি আমরা একটা সুন্দর বা স্বাস্থ্যকর জীবন যাপন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? উই শুড প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, এই পলিউশনটাকে প্রতিরোধ করতে হবে। তাহলে আমরা যদি একটা সুস্থ জীবন চাই, সুস্থ জীবন এখানে হচ্ছে হেলদি লাইফ। ইফ উই ওয়ান্ট টু লিভ আ হেলদি লাইফ, যদি আমরা একটা সুস্থ জীবন যাপন করতে চাই, তাহলে আমাদের পরিবেশের দূষণটা কমাতে হবে। টোটাল প্রিভেনশন মে বি ইম্পসিবল। এই যে প্রতিরোধ করার কথা বলছি, এই ধরনের টোটাল প্রিভেনশনটা কিন্তু আসলে ইম্পসিবল, এটা আসলে সম্ভব না। কিছু কিছু পলিউশন হবেই। আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে এনভায়রনমেন্টের পলিউশন করে থাকি, বাট তো সেটা কিছুটা হবেই। সেজন্য এটাকে বলা হচ্ছে ইম্পসিবল। টোটাল প্রিভেনশন মে বি ইম্পসিবল, বাট উই ক্যান সার্টেনলি রিডিউস। তবে আমরা অবশ্যই সার্টেনলি মানে অবশ্যই রিডিউস, কমাতে পারি পলিউশন, এই দূষণটাকে আমরা অবশ্যই কমাতে পারি। সেটা কিভাবে? বাই রেইজিং ড্যাশ এবং পিপল, মানুষের মাঝে কি বৃদ্ধি করে? রেইজ মানে হচ্ছে বৃদ্ধি করা। মানুষের মাঝে কি বৃদ্ধি করে? সচেতনতা বৃদ্ধি করে। তাহলে সচেতনতা ইংরেজি হচ্ছে অ্যাওয়ারনেস। বাই রেইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল, মানুষের মাঝে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। সো এই হচ্ছে আমাদের সলিউশন। আই হোপ যে তোমরা এখন খুব ইজিলি এটা আনসার করতে পারবে। নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড ওয়ান, রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড 2025। এখানে যে প্যাসেজটা আসছে এটা মূলত ফুড হ্যাবিট নিয়ে। আমাদের ইয়াং জেনারেশন যে আজকাল জাঙ্ক ফুড বা হচ্ছে ফাস্ট ফুডের দিকে বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে। ওকে, লেটস স্টার্ট। দ্য ফুড ড্যাশ অফ দ্য ইয়াং পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাজ চেঞ্জড গ্রেটলি। আমাদের দেশের ইয়াং পিপলদের যে ফুড হ্যাবিট, সেটা অনেক বড় ধরনের চেঞ্জ হয়েছে সেটাতে। তাহলে ফুড হ্যাবিট, প্রথমটাতে হবে আসলে ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস বা খাদ্যের অভ্যাস। আমাদের দেশে ইয়াং পিপলদের খাবারের যে অভ্যাস, সেটা খুব বড় ধরনের পরিবর্তন হয়েছে। Our young people are getting used to fast foods and western foods day by day. আমাদের ইয়াং পিপলরা দিন দিন ফাস্ট ফুড এবং ওয়েস্টার্ন ফুডের প্রতি কি হয়ে যাচ্ছে? আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানে হবে এডিক্টেড। যেহেতু টু শব্দটা দেওয়া আছে এখানে, তাহলে অবশ্যই আমাদের এডিক্টেড ওয়ার্ডটা ইউজ করতে হবে। অন্য কোনো ওয়ার্ড কিন্তু এখানে ইউজ করা যাবে না। তো এই বিষয়টা খেয়াল করতে হবে, যদি ওয়ার্ডের পরেই কোনো প্রিপোজিশন থাকে, তাহলে ওই প্রিপোজিশনের সাথে যেই ওয়ার্ডটা ম্যাচ করে সেই ওয়ার্ডটাই কিন্তু দিতে হবে। এছাড়া অন্য কোনো ওয়ার্ড দিলে কিন্তু হবে না। তাহলে আমাদের ইয়াং পিপল যারা, তারা কিন্তু দিন দিন এই ফাস্ট ফুড বা ওয়েস্টার্ন ফুডের প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে। টুডে দে গো টু ফাস্ট ফুড শপস। আজকাল প্রায় দেখা যায় তারা ফাস্ট ফুডের দোকানে যায় অ্যান্ড এনজয় মাচ টেকিং ফুড। অনেক ধরনের খাবারের কথা বলা হয়েছে, সেজন্য হচ্ছে মাছ টেকিং ফুডস, বিভিন্ন ধরনের খাবার তারা খায়। সেগুলো কি কি? যেমন পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস এটসেট্রা। তো ইয়াং জেনারেশন হচ্ছে এই ধরনের খাবারগুলো আজকাল তারা বেশি পছন্দ করে। When fast foods dash high level of salt, sugar and fats, then it is called dash. ফাস্ট ফুডের মধ্যে যখন প্রচুর পরিমাণে সল্ট, সুগার, ফ্যাটস যখন থাকে, তখন সেটাকে আমরা বলি জাঙ্ক ফুড। অর্থাৎ ফাস্ট ফুডের চেয়েও এক ধাপ এগিয়ে আছে যেটা, সেটাকে বলা হয় জাঙ্ক ফুড। তো আমরা এখানে দেখি when ফাস্ট ফুড ড্যাশ, যখন ফাস্ট ফুডের মধ্যে থাকে, তো থাকা ইংরেজি হচ্ছে contain, কোনো কিছুর মধ্যে কোনো কিছু থাকা, এটার ইংরেজি হচ্ছে contain। তাহলে when ফাস্ট ফুডস contain, যখন ফাস্ট ফুডের মধ্যে থাকে উচ্চ মাত্রার সুগার, সল্ট, ফ্যাট, তখন সেটাকে আমরা বলি জাঙ্ক ফুড। তাহলে এখানে হবে জাঙ্ক ফুড। ওকে। ইট ল্যাক, ল্যাক মানে হচ্ছে অভাব থাকা।
এই যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের কথা বলা আছে, এটাতে অভাব থাকে বা থাকে না, কি থাকে না? ফাইবার থাকে না অ্যান্ড মিনারেলস এবং মিনারেলস থাকে না। তো ফাইবার এবং মিনারেলস এটা দেখে আমরা বুঝতে পারছি সিমিলার ধরনের যে কোনো একটা ওয়ার্ড এখানে দিতে হবে। তো ফাইবার, মিনারেল এগুলোর সিমিলার কি হতে পারে? এগুলোর সিমিলার হতে পারে ভাইটামিনস। তার মানে এগুলোতে ফাইবার, ভিটামিন এবং মিনারেলস এই ধরনের প্রয়োজনীয় উপাদান কিন্তু থাকে না। দ্য ওয়ার্ল্ড ইজ কারেন্টলি ফেসিং অ্যান obesity। বর্তমানে কিন্তু পুরো পৃথিবীতেই obesity অর্থাৎ স্থূলতা বেড়ে যাচ্ছে এবং এটা এপিডেমিক হারে দেখা যাচ্ছে, অর্থাৎ মহামারী আকারে দেখা দিচ্ছে। which puts people at the edge of chronic death। তো এই obesity-র কারণে মানুষ কি হচ্ছে? রিস্কে পড়ে যাচ্ছে মানুষ। তাহলে রিস্ক, which put people at the risk, যেটা মানুষকে একটা রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে অফ ক্রনিক ডিজিজেস, দীর্ঘস্থায়ী যে ডিজিজগুলো আছে এই ডিজিজের দিকে ঠেলে দিচ্ছে, লাইক হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস। যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস এগুলো কি দীর্ঘস্থায়ী ডিজিজ, এই জন্য বলা হচ্ছে ক্রনিক ডিজিজ, অর্থাৎ এগুলো সরাসরি নির্মূলের কোনো ওয়ে নাই। তো এই ধরনের ডিজিজ কিন্তু হচ্ছে মানুষের এই ফাস্ট ফুড বা হচ্ছে জাঙ্ক ফুডের কারণে, মূলত অবেসিটির কারণে। আর এই অবেসিটিটা হচ্ছে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের কারণে। জাঙ্ক ফুডস ড্যাশ টু অবেসিটি, এবার বলা হচ্ছে এই জাঙ্ক ফুডটাই সরাসরি মানুষকে অবেসিটির দিকে বা স্থূলতার দিকে ঠেলে দেয়। তাহলে ঠেলে দেয়া বা পরিচালিত করা ইংরেজি হচ্ছে লিড। তাহলে জাঙ্ক ফুডস লিড টু অবেসিটি, জাঙ্ক ফুড অবেসিটির দিকে সবাইকে পরিচালিত করে। সো উই শুড বি ড্যাশ হ্যাভিং ফাস্ট ফুডস নাও অ্যান্ড দেন। সুতরাং আমরা যখন তখন যে ফাস্ট ফুড খাই এই বিষয়ে আমাদের কি হওয়া উচিত? আমাদের সচেতন হওয়া উচিত। তাহলে সচেতন ইংরেজি কি? সচেতন ইংরেজি হচ্ছে কেয়ারফুল। উই শুড বি কেয়ারফুল হ্যাভিং ফাস্ট ফুডস নাও অ্যান্ড দেন, অর্থাৎ যখন তখন ফাস্ট ফুড খাওয়ার বিষয়ে আমাদের সচেতন হতে হবে। সো এই হচ্ছে আমাদের আনসার। সো আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ অল। নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডের প্যাসেজটা হচ্ছে মূলত প্রাইস হাইক নিয়ে, অর্থাৎ দিন দিন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে বা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এর কারণে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস পিপলদের কি কি ধরনের প্রবলেম হচ্ছে সেই বিষয় নিয়ে এই প্যাসেজটা। আমরা স্টার্ট করি। আওয়ার সোসাইটি ইজ ফর্মড অফ অ্যাভারেজ মিডল ক্লাস, অর্থাৎ আমাদের সোসাইটিতে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মিডল ক্লাস মানুষ। সেই জন্য বলছে অ্যাভারেজ মিডল ক্লাস নিয়ে আমাদের সোসাইটি গঠিত। দে আর দ্য ড্যাশ সাফারার্স অফ ডে টু ডে সোরিং প্রাইসেস। সো শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা, অর্থাৎ প্রাইস যে উপরে উঠছে মানে বৃদ্ধি পাচ্ছে, এখানে বৃদ্ধি পাওয়ার কি ইউজ হচ্ছে, এটার সবচেয়ে বেশি সাফারার হচ্ছে এই মিডল ক্লাস পিপল। তাহলে সাফারার শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে ওয়ার্স্ট। যেহেতু ওয়ার্ডের আগে আর্টিকেল দেওয়া আছে দা, সুতরাং এখানে কোনো সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। আমরা জানি ওয়ার্স্ট হচ্ছে ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সবচেয়ে বেশি খারাপ বা সবচেয়ে বেশি সিরিয়াসলি সাফার করছে হচ্ছে এই মিডল ক্লাস পিপল। এই প্রাইস হাইকের কারণে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে মিডল ক্লাস পিপল, সেজন্য বলা হচ্ছে দে আর দ্য ওয়ার্স্ট সাফারার্স। ওকে, ড্যাশ ক্লাস পিপল অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেভার বদার অ্যান্ড সাফার ড্যাশ টু রাইজিং প্রাইসেস অ্যাজ দেয়ার ইনকাম অলসো ইনক্রিজেস। এখন আমরা চিন্তা করি কোন শ্রেণীর মানুষ এগুলো নিয়ে খুব একটা বদার করে না বা চিন্তা করে না। অবশ্যই আপার ক্লাস, যাদের হচ্ছে ইনকাম অনেক বেশি, অথবা বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, বড় ধরনের শিল্পপতি, তারা কিন্তু এগুলো নিয়ে খুব একটা বদার করে না। তাহলে আমাদের বি নাম্বার আনসার হবে আপার ক্লাস, অর্থাৎ যারা আপার ক্লাসে বিলং করে তারা এই বিষয়টা নিয়ে খুব একটা বদার করে না। অ্যান্ড সাফার, এবং এটার কারণে তারা সাফারও করে না ড্যাশ টু রাইজিং প্রাইসেস, এই প্রাইস বৃদ্ধির কারণে। তাহলে কারণে ইংরেজি হচ্ছে ডিউ টু, আর যেহেতু টু দেওয়া আছে এখানে আগের মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে ডিউ টু মানে হচ্ছে কারণে, এটা তোমাদের দেখে কিন্তু বুঝতে হবে। তাহলে ডিউ টু রাইজিং প্রাইসেস, এই প্রাইস বৃদ্ধির কারণে তারা খুব একটা কষ্ট পায় না, কারণ তাদের ইনকাম অনেক বেশি।
বাট দ্য ইনকাম অফ দ্য মিডল ক্লাস পার্সন, এখন আমরা যদি একজন মিডল ক্লাস পার্সনের কথা বলি, তার ইনকামটা কেমন? তার ইনকামটা কিন্তু সীমিত। তাহলে সীমিত ইংরেজি কি? সীমিত ইংরেজি হচ্ছে লিমিটেড। তার ইনকামটা হচ্ছে লিমিটেড। ওকে। ইফ দেয়ার ইনকাম ইনক্রিজেস, যদিও তাদের ইনকাম মাঝে, মাঝে বৃদ্ধি পায় বা একটা সময় পরে গিয়ে কিছুটা বৃদ্ধি পায়, ইট ইস নট প্রপোর্শনেট, এটা আনুপাতিক হারে ঠিক নয় টু দ্য ড্যাশ প্রাইসেস, দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে। অর্থাৎ যেই পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই পরিমাণে কিন্তু তাদের স্যালারি ইনক্রিজ হয় না। তাহলে নাম্বার আমাদের কি হবে? ইনক্রিজিং প্রাইসেস অথবা রাইজিং প্রাইসেস। এই যে প্রাইস যে বৃদ্ধি পাচ্ছে, এটা রাইজিং, অথবা আমরা এখানে ইনক্রিজিং শব্দটাও ব্যবহার করতে পারি। এই যে প্রাইস যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তাদের স্যালারি বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে? দ্য রেজাল্ট ইজ দ্যাট দে আর দ্য সাফারার্স অফ রাইজিং প্রাইসেস। তার মানে হচ্ছে তারা কিন্তু এই প্রাইস রাইজিং এর কারণে সাফারার হয়। সাফারার অর্থাৎ তারা ভুক্তভোগী। বাট দ্য পুয়ার ক্যান ডু নাথিং। এতক্ষণ তো আমরা মিডল ক্লাস মানুষের কথা বললাম। এখন যদি লোয়ার ক্লাস বা পুয়ার পিপল, তাদের কথা যদি চিন্তা করি, তারা কিন্তু কিছুই করতে পারে না। তারা সম্পূর্ণ অসহায়। আফটার ট্রাইং ফর সাম ডেজ, কিছুদিন কান্নাকাটি করার পর, দে ট্রাই টু ড্যাশ দেয়ার বাজেট অ্যাকর্ডিংলি। তারা কি করে? তাদের নিজেদের বাজেটটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে, যে আমার যতটুকু ইনকাম আছে, এইটুকু দিয়েই আমি কিভাবে চলবো, সেই বিষয়টা তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করে। তাহলে এখানে হবে অ্যাডজাস্ট। দে ট্রাই টু অ্যাডজাস্ট দেয়ার বাজেট। তারা তাদের বাজেটটা সেভাবেই অ্যাডজাস্ট করার চেষ্টা করে। ইভেন দ্য গভর্নমেন্ট, এমনকি গভর্নমেন্টও ইজ আনএবল, মানে পারছে না বা সক্ষম না, টু ড্যাশ রাইজিং প্রাইসেস। এই যে প্রাইস বৃদ্ধি পাচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করতে গভর্নমেন্টও কিন্তু সবসময় সক্ষম না। তাহলে নিয়ন্ত্রণ করে ইংরেজি কি? নিয়ন্ত্রণ করে ইংরেজি হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল রাইজিং প্রাইসেস। এই যে প্রাইস বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু সরকারও নিয়ন্ত্রণ করতে পারছে না। ইট ইজ অলসো কম্পেলড টু ইনক্রিজ দ্য রেটস অফ কমোডিটিস আন্ডার দ্য কন্ট্রোল টু রিডিউস সাবসিডি। সরকারও কি করে? সাবসিডি কমানোর জন্য এই দ্রব্যমূল্যের বিভিন্ন প্রোডাক্টের দাম কিন্তু অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়। দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ অলসো রাইজিং হাই ইন মেট্রোস। এবার যদি আমরা মেট্রোর কথা বলি, অর্থাৎ জনবহুল যে শহরগুলো আছে সেগুলোর কথা বলি, সেখানে কিন্তু দিন দিন সবকিছুরই মূল্য বৃদ্ধি পাচ্ছে, যার কারণে জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে। To increase the dash of the new products, electronic and print media is playing a major role. অন্যদিকে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো প্রোডাক্টের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে। তাহলে আই নাম্বার হবে প্রাইস, মানে মূল্য। টু ইনক্রিজ দ্য প্রাইস অফ নিউ প্রোডাক্টস, নতুন যে কোনো একটা প্রোডাক্ট আসলে সেটার মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ মিডিয়া সেটাকে বিভিন্নভাবে ফোকাস করে, তখন সেটার ডিমান্ড অনেক বেড়ে যায় এবং সেটার প্রাইস কিন্তু তখন অটোমেটিক্যালি বেড়ে যায়। দ্য পারচেসিং ভ্যালু অফ মানি হ্যাজ ডিক্লাইন, এবং এই কারণে টাকার যে ভ্যালু বা পাওয়ার, সেটা কিন্তু কমে যায়। তাহলে দ্য পারচেসিং ভ্যালু, অর এখানে পাওয়ার দিলেও হবে, পারচেসিং ভ্যালু অর পাওয়ার অফ মানি হ্যাজ ডিক্লাইন। এই কারণেই কিন্তু টাকার যে মূল্য সেটা কমে যাচ্ছে। বাট দের ইজ নো হোপ অফ চেকিং প্রাইস হাইক। কিন্তু এত কিছুর পরও প্রাইস হাইক কিন্তু বন্ধ করার আসলে বা কন্ট্রোল করার কোনো হোপ কিন্তু দেখা যাচ্ছে না। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডের সলিউশন। আই হোপ ইটস ক্লিয়ার। নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 2025। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। প্রায় এই ধরনের প্যাসেজ কিন্তু আমাদের পরীক্ষায় আসে। মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স ড্যাশ ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি। গত শতাব্দীর কথা বলা হচ্ছে, অর্থাৎ 20th সেঞ্চুরি, যেটা আমরা তো 21st সেঞ্চুরিতে বিলং করছি, বাট 20th সেঞ্চুরির কথা বলা হচ্ছে। এই সেঞ্চুরিতে বা গত সেঞ্চুরিতে অনেক ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে। তাহলে মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স ড্যাশ ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি, ঘটেছে। ঘটা ইংরেজি কি? ঘটা ইংরেজি হচ্ছে অকার। যেহেতু অতীতের কথা, তাহলে পাস্ট টেন্স দিতে হবে, অথবা হ্যাপেন দিতে পারি আমরা।
হ্যাপেন দিলেও এটার পাস্ট টেন্স দিতে হবে। তাহলে অকার্ড অথবা হ্যাপেন্ড ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রেও অনেক ধরনের অ্যাডভান্সমেন্ট হয়েছে, মানে অনেক উন্নতি হয়েছে। এই সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করো। এখানে সাবজেক্ট হচ্ছে সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস, মানে গুরুত্বপূর্ণ উন্নতি বা ডেভেলপমেন্ট হয়েছে। এই গুরুত্বপূর্ণ যে উন্নতি বা অ্যাডভান্স বা অগ্রগতি, এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা নিজে কিন্তু কোনো কাজ করছে না, কারণ অ্যাডভান্সমেন্ট তো মানুষ করেছে, উন্নতি তো মানুষ করেছে, যার কারণে এটা কিন্তু পেসিভ। আর পেসিভ হলে কি হয়, VP হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং যেহেতু এটা পাস্ট টেন্স সেজন্য একটা অক্সিলারি দিতে হবে ওয়্যার। তাহলে আমরা এখানে দিচ্ছি ওয়্যার মেড, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে। মেনি ইউরোপিয়ান কলোনিজ গেইনড ইন্ডিপেন্ডেন্ট, অনেক ইউরোপিয়ান কলোনি স্বাধীনতা পেয়েছে। এটা তোমরা অনেকেই হয়তো জানো যে গত শতাব্দীতে প্রচুর পরিমাণে ইউরোপিয়ান কলোনিগুলো কিন্তু স্বাধীন হয়েছে। দ্য মুভমেন্ট ড্যাশ ডেমোক্রেসি, ডেমোক্রেসির জন্য মুভমেন্ট বা আন্দোলন, তাহলে ডেমোক্রেসির জন্য আন্দোলন, তাহলে এখানে হবে ফর ডেমোক্রেসি। দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি বিকেম পপুলার, অর্থাৎ ডেমোক্রেসিটা এই লাস্ট সেঞ্চুরিতে এসে কিন্তু অনেক বেশি পপুলার হয়েছে, তার আগে এত পপুলার ছিল না। তাহলে দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি বিকেম পপুলার ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন দেশে ডেমোক্রেসি অনেক গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে। টু ওয়ার্ল্ড ওয়ার্স ড্যাশ ইন দ্য সেঞ্চুরি, এছাড়া এই শতাব্দীতে কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, তোমরা জানো, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। তাহলে এখানেও হয়েছে, তার মানে অকার্ড অথবা হ্যাপেন্ড, এই ধরনের ওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে টু ওয়ার্ল্ড ওয়ার্স অকার্ড ইন দ্য সেঞ্চুরি। ইট ড্যাশ উইটনেসড, উইটনেস মানে হচ্ছে সাক্ষ্য হওয়া বা সাক্ষী হওয়া, দ্য মিস ইউজ অফ অ্যাটমিক এনার্জি। তোমরা জানো অ্যাটমিক এনার্জিরও কিন্তু মিস ইউজ হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউএসএ যখন জাপানে অ্যাটম বোম ফেলেছিল, সেই কথাটা বলা হয়েছে। অর্থাৎ এই লাস্ট সেঞ্চুরি কিন্তু এই বিষয়টারও সাক্ষী। তাহলে এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে, সেটা হচ্ছে অলসো, যেহেতু সাবজেক্টের পরে ভার্ব অলরেডি দেওয়া আছে, মাঝখানে একটা অ্যাডভার্ব দিতে হবে। ইট অলসো উইটনেস দ্য মিসইউজ অফ অ্যাটমিক এনার্জি। Two cities of Japan were completely destroyed as a result of dropping of atom bombs. অ্যাটম বোম ফেলার কারণে জাপানের দুইটা শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এছাড়া দ্য ভিয়েতনাম ওয়ার অ্যান্ড দ্য গালফ ওয়ার কিলড মেনি ইনোসেন্ট পিপল, এছাড়া আরও দুইটা যুদ্ধের কথা বলা হচ্ছে। এই যুদ্ধেও কিন্তু প্রচুর পরিমাণে ইনোসেন্ট মানুষ মারা গিয়েছে বা হত্যা করা হয়েছে। However, যাই হোক, দ্য ড্যাশ অফ বাংলাদেশ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ড্যাশ আ মোমেন্টাস এটা। তো এত ঘটনার মধ্যে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা কোনটা, সেটা হচ্ছে বাংলাদেশের আবির্ভাব। তাহলে দ্য ড্যাশ অফ বাংলাদেশ, বাংলাদেশের আবির্ভাব ইংরেজি হচ্ছে আসলে ইমার্জার, EMERGENCE, ইমার্জার। এখন যদি ইমার্জেন্স শব্দটা তোমাদের মনে রাখতে কঠিন হয়, তাহলে তোমরা চাইলে এখানে বার্থ শব্দটাও দিতে পারো। দ্য বার্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের জন্ম, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম, এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো এখানে হবে ওয়াজ, এটা ইজিলি বোঝা যাচ্ছে, ওয়াজ আ মোমেন্টাস ইভেন্ট। তো বাংলাদেশের জন্মটা ছিল গত শতাব্দীতে খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা। আফটার ড্যাশ ওয়ার অফ 9 মান্থস, 9 মাস যুদ্ধের পর। তো 9 মাস যুদ্ধটা কেমন ছিল, যেহেতু ওয়ার নাউন দেওয়া আছে, সুতরাং তার আগে অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে আমরা এখানে লং দিতে পারি, যে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর, অথবা আমরা চাইলে ব্লাডি শব্দটা দিতে পারি, রক্তক্ষয়ী যুদ্ধের পর। তো এই দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ ইমার্জড অ্যাজ আ সভারেন কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। নাও উই ড্যাশ হেডস হাই অ্যাজ আ মডেল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই কারণেই কিন্তু এখন আমরা বর্তমানে পুরো পৃথিবীতে একটা মডেল কান্ট্রি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তাহলে উই ক্যান হোল্ড হেডস হাই, আমরা আমাদের মাথা উঁচু রাখতে পারি বা উন্নত রাখতে পারি। তো চাইলে এখানে আমরা ক্যান রেইজ শব্দটাও ইউজ করতে পারি, ক্যান রেইজ হেডস।
অর্থাৎ আমরা আমাদের মাথা উন্নত রাখতে পারি পুরো পৃথিবীর কাছে। সো এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডের আনসার। সো আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ অল। তো আজকে আমরা এই 4টা বোর্ড আলোচনা করলাম। আই হোপ যে তোমরা সবগুলো বোর্ডই খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। তারপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 2025 সালের অন্য যে 4টি বোর্ড আছে সেই 4টি বোর্ড নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।